বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ। এবছর বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হন। বিশ্বের বিভিন্ন দেশের মতো দেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছর লাখ লাখ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন। তাই এই বিষয়ে সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রক্তচাপের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। আয়োজনটি নিবেদন করছে রেনাটা পিএলসি। আমাদের সাথে স্টুডিওতে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এম.এস. সামাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা উচ্চ রক্তচাপ দিবস আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হন। এই সঠিকভাবে পরিমাপের বিষয়টা এত গুরুত্ব পেল কেন? ধন্যবাদ আপনাকে। সঠিকভাবে বলার গুরুত্বটা হলো যে আমরা যেভাবে গতানুগতিকভাবে যেভাবে রক্তচাপ মাপি, এখানে অনেক ভুল হয় এবং এই ভুলের জন্য চিকিৎসার ক্ষেত্রেও অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে। যেমন অনেকে দেখা যায় যে হুড়মুড় করে একটা ভিড় ঠেলে চেম্বারে আসলো আর তাৎক্ষণিক বসে গেল, রক্তচাপ মাপলো, দেখলো যে প্রেশার অনেক হাই, ওষুধ দিয়ে দিল। কিন্তু এটা ঠিক না। এই জন্যই যে রক্তচাপ মাপার আগে তাকে অন্তপক্ষে 5 মিনিট আগে থেকে একদম কোয়াইট থাকতে হবে, শান্ত থাকতে হবে, তার মধ্যে কোনো স্ট্রেস বা দুশ্চিন্তা কিছু থাকবে না, এবং সে পরিশ্রম করে অনেক আসছে সেটাও না, রেস্ট থাকার পর মাপবে। দ্বিতীয়ত, রক্তচাপ মাপার আগে সে যেন কোনো চা বা কফি বা ধূমপান না করে থাকে। তৃতীয়ত, এই যে মাপার জন্য যে বসা হয় এটার একটা সঠিক পদ্ধতি আছে। যেমন যখন বসবে একটা টোল বা চেয়ারে যেখানেই বসুক, সে দুটো পা একদম সমানভাবে ফ্লোরে রাখবে, পা ঝুলিয়ে রেখে বসতে পারবে না। আচ্ছা। দ্বিতীয়ত, এই যে হাতটা যে রাখবে টেবিলে, সে এমনভাবে রাখবে যেন এই যে বাহু, যেখানে রক্তচাপ মাপার যে কাফ যেটা পেঁচানো হয়, সেজন্য হার্ট বরাবর থাকে। এবং যে রক্তচাপ মাপার সময় অনেকে দেখা যায় কথা বলে, প্রশ্ন জিজ্ঞেস করে, এটা আতঙ্কিত থাকে, কোনো কথা বলবে না, একদম কোয়াইট ঠান্ডা অবস্থা হয়। এবং মাপবে, একবার মেপেই শেষ না, এটা পরপর 3 বার মেপে তার যে গড় হবে যেটা সেটা নেবে, তাহলে সেটা হলো সঠিক মেজারমেন্ট। এবং এই সঠিক মেজারমেন্ট করা হয় না বলেই অনেক সময় দেখা যায় যে ভুল তথ্য আসে। অনেক সময় দেখা যায় যার প্রেশার নাই সেও হয়তো উচ্চ রক্তচাপ তার হয়ে গেছে, ওষুধ দেওয়া হলো, বাড়িতে যে দেখে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, প্রেশার কমে গেছে। সেজন্য এই মাপার প্রতি এত এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্যার, আমি একটু এই প্রসঙ্গে আসতে চাই। অনেক সময় এখন ডিজিটাল মেশিন বের হয়েছে, অনেক সময় বাসায় অনেকে প্রেশার মাপেন, আবার অনেকে আগের প্রেশার মেশিন সেটা দিয়েই মাপেন। একটু পার্থক্য বলবেন যে দুটোই কি ভালো, বিষয়টা কেমন? তো এখন এ পর্যন্ত কিন্তু দেখা গেছে যে প্রায় 500 কোম্পানি এই ব্লাড প্রেশারের যন্ত্র বিক্রি করে, তৈরি করে। কিন্তু এর মধ্যে যারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড, সেখানে 38টা কোম্পানি, আর বাকিগুলো যেগুলো একদম সেগুলো সঠিক বলা যাবে না। সেই জন্য যেটাই বাড়িতে মাপে, যেখানে মাপক, যে পদ্ধতিগুলো বললাম, এগুলো যদি মেনে তারা মাপে, এবং তারা যদি ভালো কোম্পানির সার্টিফাইড, ইউরোপিয়ান সার্টিফাইড কোম্পানি যেগুলো আছে সেগুলোতে যদি মাপে, তাহলে বাসায় মাপতে পারে, অটোমেটিক মেশিন দিয়ে মাপতে পারে। তবে যে নিয়ম বলছে সেই নিয়মের মধ্যে মাপতে হবে, তাহলে ভুল হয়ে যাবে। যেটা অনেকেরই নিশ্চয়ই জানা হলো। আরেকটি বিষয় যে উচ্চ রক্তচাপ, আসলে বিষয়টাই একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপ কেন হয়? এটা কি বয়সের সাথে সাথে বেড়ে যায় নাকি নানা শারীরিক কারণে হতে পারে? আসলে প্রথমে রক্তচাপটাকে এটাই জানা দরকার। আমাদের দেহে কিন্তু 37 ট্রিলিয়ন কোষ আছে, এবং আমরা যদি মনে করি যে আমাদের কোষকে ভাগ করে দেব, তাহলে পৃথিবীতে যত মানুষ আছে এক একজনকে 4,500 কোষ দেওয়ার পরও আমাদের বেশি থাকবে। অর্থাৎ এতগুলো কোষ আছে। এগুলো কিন্তু প্রতিনিয়ত তাকে সেকেন্ডে সেকেন্ডে খেতে হয়, কোষের খাদ্য দিতে হয়, এবং সেখানে যে উচ্ছিষ্ট পদার্থ আছে সেগুলোকে বের করে আনতে হয়। তো রক্ত কী করে, সে প্রায় একদিনে 1 লক্ষ বার সে ওই কোষের কাছে চলে যায়, সেখানে তাকে খাবার দিয়ে আবার তাদের উচ্ছিষ্ট পদার্থগুলো নিয়ে আসে। সেজন্য আমাদের রক্তচাপ থাকা দরকার। এবং সেটা কীভাবে হয়, এই যে যাওয়া আসাটা, সেটা হলো যে হার্ট, আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ড আছে, সে সংকোচন করে প্রচণ্ডভাবে। যখন সংকোচন করে তখন সে রক্তগুলো ধমনী দিয়ে সে সারা দেহে ছড়িয়ে পড়ে। তো এই সংকোচনের সময়ে যে প্রেশারটা থাকে, চাপ যেটা রক্তনালী গায়ে দেয়, সেটা আমরা যখন মেজার করি সেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার বলে। আর যখন এটা আবার যখন এটা স্ফীত হয়, তখন কিন্তু রক্ত সে কালেকশন করে। তো
তো তখন সবচেয়ে প্রেশার কম থাকে, সেটাকে বলি ডায়াস্টোলিক। তো এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এটা যদি গড়ে 120/80 কাছাকাছি থাকে, এটাকে আমরা বলি যে নর্মাল। তবে এটা রেঞ্জ আছে, রেঞ্জ হলো যে সিস্টোলিক 90 থেকে 130 পর্যন্ত এটাকে নর্মাল, এবং ডায়াস্টোলিক সাধারণত 70 থেকে 80-85 পর্যন্ত এটাকে আমরা নর্মাল ধরে নিতে পারি। তবে যদি 130 থেকে 140 যায় তাহলে সেটাকে আমরা হাই নর্মাল বলি, তার মধ্যে রিস্ক আছে। এবং 140-এর উপরে যদি সিস্টোলিক হয় তাহলে সেটা তার চিকিৎসা করতে হবে। এবং ডায়াস্টোলিক যদি 80-এর উপরে যায় তাহলে সেটা হাই নর্মাল, এবং 90-এর উপরে গেলে তাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। আচ্ছা, একটু পরিমাপটা সম্পর্কে জানতে পারলাম স্যার। একটা বিষয় যে হচ্ছে অনেকের উচ্চ রক্তচাপ আছে, দেখা যায় নিয়মিত সে ওষুধও খায়, কিন্তু হঠাৎ দেখা যায় যে তার যে পরিমাণ রক্তচাপ থাকে 140 কিংবা 130 কিংবা 120, নিচে 80 কিংবা 90, সেই তুলনায় হঠাৎ করে বেড়ে যায়। এই হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণটা আসলে কি? এটাও কি হচ্ছে কোনো মানসিক চাপ? আসলে সে তো ওষুধ খাচ্ছেই। জি, আসলে রক্তচাপের সাথে আমাদের মানে অনেকগুলো লাইফস্টাইলের সাথে সম্পর্কিত আছে। আমাদের যেমন ঘুম, আমার যদি ঠিকমতো ঘুম না হয়, সকালে যদি ব্লাড প্রেশার মাপে অথবা দিনে এসে যদি একটু স্ট্রেসে থাকে তাহলে দেখা যাবে যে তার প্রেশার অনেক বেড়ে গেছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি যে আমরা যখন ওটিতে একটা বায়োপসি করতে নিয়ে যাই, দেখি নর্মাল 120/80 প্রেশার। যখন বায়োপসি করবো ঠিক আগ মুহূর্তে মেপে দেখি যে তার 200/120, অনেক সময় 140 প্রেশার হয়ে যায়। সে ওটিতে যা ভয় পেয়ে গেছে, তখন তার প্রেশার বেড়ে গেছে। আমরা তাৎক্ষণিক জিটিএন দিয়ে প্রেশার কমিয়ে নিয়ে বায়োপসি করার সাথে সাথে দেখি সে নর্মালে চলে আসছে। কাজে এই সমস্ত স্ট্রেসের জন্য বাড়তে পারে, ঘুম না হলে বাড়তে পারে। তাছাড়া রক্তচাপ যে কেন বাড়ে, আমি যদি ইন জেনারেল বলি যে কেন হয়, এটা কিন্তু আমাদের লাইফস্টাইলের সাথে যেমন জড়িত আছে, তেমনি কিছু আছে যেগুলো আমরা অপরিবর্তনীয় কারণ আছে। অপরিবর্তনীয় হলো বংশগত কারণ। এই যে রক্তচাপ যেগুলো যাদের বাড়ে, এদের 90 দেখা যায় আমরাকে বলি ইসেনশিয়াল হাইপারটেনশন, অর্থাৎ প্রাইমারি, এর কোনো কারণ এক্সাক্ট কারণ বলা যাবে না। তবে এগুলো একটা হলো যে বংশে যদি কারো প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাদের হতে পারে। কেউ যদি হেলদি লাইফস্টাইল মেনটেন না করে, অর্থাৎ বেশি করে লবণ খাচ্ছে, চর্বিযুক্ত খাবার খাচ্ছে, ওজন অনেকের বেশি, অলস জীবনযাপন করছে, ধূমপান করছে, মদ পান করছে, এরা সবই এই সমস্ত কারণে তাদের উচ্চ রক্তচাপ হতে পারে। আরেকটা সেকেন্ডারি যেটা, সেটা হলো যে কিছু রোগ আছে সেই কারণে রক্তচাপ বেড়ে যায়। সেটা হলো 1 নম্বর কারণ হলো কিডনি। আচ্ছা, কিডনি রোগ যদি হয় তাহলে দেখা যায় কিডনির কারণে তাদের রক্তচাপ বেড়ে যায়। এবং যাদের কিডনি ফেলিওর নিয়ে আমাদের কাছে আসে, এদের দেখা যায় 90 থেকে কারো কোনো ক্ষেত্রে 100 ক্ষেত্রে দেখা যায় তাদের উচ্চ রক্তচাপ আছে। তো এটা কিডনির কারণে উচ্চ রক্তচাপ বেড়ে গেছে। কিডনির রক্তনালী যদি সরু থাকে, সেটা কিন্তু বাচ্চা বয়সেও তাদের রক্তচাপ বেড়ে যেতে পারে। কিডনি যদি প্রদাহ হয়, বাচ্চা বয়সে তাদের রক্তচাপ বেড়ে যেতে পারে। অন্যদিকে যাদের উচ্চ রক্তচাপ, সেটা যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেই কারণে কিন্তু কিডনি নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ প্রতি 3 জন যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ না করে, 3 জনের মধ্যে 1 জনের কিডনি ফেলিওর হবে বা কিডনি আক্রান্ত হবে। কাজে সেজন্য কিডনির সাথে রক্তচাপের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তাছাড়া উচ্চ রক্তচাপ যাদের থাকে, সেখান থেকে কিন্তু হার্ট, আমরা জানি যে এখন যে নন কমিউনিকেবল ডিজিজ যত মৃত্যু হয়, তার 3/1 ভাগ, প্রায় 3/1 ভাগ মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। এবং হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ। আমরা উচ্চ রক্তচাপের জন্য ব্রেন স্ট্রোক একটা অন্যতম কারণ মৃত্যুর, এবং সেটার কারণ হলো, প্রধান কারণ হলো এই উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের জন্য কিন্তু অন্ধত্ব বরণ করে, মানুষ অন্ধ হয়ে যেতে পারে। পায়ে অনেকের পা কেটে ফেলতে হয় উচ্চ রক্তচাপের জন্য, রক্তনালী সরু হয়ে যায়। কাজে এটাকে কন্ট্রোলে রাখতে হবে। এটা তার মানে 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক, আচ্ছা, কিডনিও আক্রান্ত হতে পারে, আর অন্ধত্ব বরণ করতে পারে। স্যার, একটা বিষয় যে আপনি কামস নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, কিডনির কথা যখন চলেই এলো, একটু এই বিষয়টা জানতে চাই। ক্যামস বলতে আমরা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি। আসলে একসময় আমরা দেখতাম, এখন থেকে এটা প্রতিষ্ঠা হয়েছে এখন থেকে 21 বছর আগে ক্যামস নিয়ে আমরা কাজ করছি। কারণ আমরা তখন দেখতাম যে যত রোগী আমাদের কাছে আসে, যখনই তাদের বলি যে কিডনি নষ্ট হয়ে গেছে এবং তাদের চিকিৎসা ডায়ালাইসিস, তখন দেখা যেত যে 5% এটার ব্যয় এত বেশি। এই কিডনি বিকল হয়ে গেলে তার ডায়ালাইসিস বা তার চিকিৎসা ব্যয় এত বেশি যে ওই সময়ে 5% তা নিতে পারতো না। এখন যদিও মানুষের সামর্থ্য কিছুটা বেড়েছে, সেজন্য আমরা দেখি যে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে 10 জন, শুধু আমাদের দেশ না, আমাদের দেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, এই যে আমাদের মতো যে দেশগুলো আছে, 10% লোক এই ব্যয়বহুল চিকিৎসা নিতে পারে। কিন্তু আমরা যদি একটু সাবধান করতে পারি, সচেতন করতে পারি, এবং হেলদি লাইফস্টাইলকে সেগুলো শিখিয়ে দিয়ে সেগুলো যদি মেনটেন করতে পারি, তাহলে 50 থেকে 70% ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করতে পারি। এবং সেই
প্রতিরোধ করার লক্ষ্যে মানুষকে সচেতন করার জন্য গণজাগরণ তোলার জন্য আমরা তৈরি করি তখন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি, যেটা 2005 সাল থেকে সারা বছরব্যাপী কাজ করে যাচ্ছে। আচ্ছা, এখনো তাহলে স্যার এই কিডনি নিয়েই কাজ করছেন আপনি? চেষ্টা করছি। একটা বিষয়, ওষুধের বিষয় একটু আসতে চাই। ওষুধ অনেকেই নিয়মিত খান না, অনিয়মিত খান। যারা হাই প্রেশারের রোগী, যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদেরকে অনিয়মিত খাওয়া ঠিক? আসলে উচ্চ রক্তচাপ এটা কিন্তু মনে রাখতে হবে যে যার উচ্চ রক্তচাপ হয়েছে, যদি সেকেন্ডারি যেটা শুধু বলছিলাম যে যদি কিডনির কারণে হলো, একটা রক্তনালীটা সরু হলো, হয়তো ট্রিটমেন্ট করলে সেটা ভালো হতে পারে, তাও সব ক্ষেত্রে ভালো হয় না। এন্ডোক্রাইনোলজি কতগুলো কারণ আছে, সেগুলো চিকিৎসা করলে ভালো হতে পারে। আর বাকি 90 থেকে 95% ক্ষেত্রে কিন্তু একবার যার ব্লাড প্রেশার হয়েছে বা উচ্চ রক্তচাপ, সেটা কিন্তু আর কখনো একদম নিরাময় হবে না। এটাকে কন্ট্রোল করে রাখতে হবে, এবং কন্ট্রোল করে রাখতে হলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। এবং অনেকে যেটা ভ্রান্ত ধারণা, আমি আসলে বলতেই হয় এগুলো যে আমরা প্রায়ই দেখি যে আসছে আমাদের কাছে, স্যার আমি তো ওষুধ খেয়েছি, আমি মেপে দেখছি আমার ব্লাড প্রেশার নর্মাল, আমার তো কোনো খারাপ লাগতেছে না, কাজে ওষুধ খাওয়া বন্ধ করে আসছে। এখন তো মেপে দেখি আবার সেই প্রেশার 160/120। তাহলে কেন কেন বন্ধ করলেন? এটা তো বন্ধ করা যাবে না। তো অনেকে বলে যে স্যার ওষুধ খেয়ে আমার ঘাড়ে ব্যথা করতেছিল এই এমনিতেই, তখন মনে করলাম যে উচ্চ রক্তচাপ বেড়ে গেছে, তাৎক্ষণিকভাবে তেঁতুলগুলো খেয়েছি, তেঁতুলগুলো খাওয়ার পর তারপরে এটা ভালো হয়েছে। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা। তেঁতুল খাওয়ার বিষয়টা এটা একটা মারাত্মক ভুল ধারণা সবার মাঝে, যে উচ্চ রক্তচাপ হলেই তার তেঁতুল খেলে ভালো হয়ে যাবে। টক জাতীয় কিছু হয়? হ্যাঁ, এটা ডাইরেক্টলি কোনো এরকম কোনো মানে চিকিৎসা বা স্টাডি এরকম নাই। তবে হ্যাঁ, হতে পারে কিছু একটা বেনিফিট। যেমন তেঁতুলের মধ্যে টারমারিক অ্যাসিড থাকে, আরও কিছু অর্গানিক অ্যাসিড থাকে। যখন এগুলো অতিরিক্ত পরিমাণে আমাদের রক্তে অ্যাসিড যায়, অ্যাসিড কিন্তু রক্তনালী স্ফীত করে। কিন্তু যতক্ষণে যত পরিমাণ অ্যাসিড রক্তনালীকে স্ফীত করার জন্য দরকার, সেই অ্যাসিডে কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি করে ফেলে। সেজন্য তার চেয়ে সহজ উপায়ে ওষুধ আছে, আমরা সেগুলো খাবো। আমরা ওগুলো খেতে যাব? জি, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তো আলোচনা চলছেই, পাশাপাশি আরও সামগ্রিক যে বিষয়, উচ্চ রক্তচাপ কিভাবে প্রতিরোধ করা যায়, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের বিশেষ আয়োজন থেকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার ওয়ার্ল্ড হাইপারটেনশন ডের বিশেষ আয়োজনে। নিবেদন করছে রেনাতা পিএলসি, সাথে আছে রেদওয়ান আহমেদ। আমার সাথে আজ স্টুডিওতে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর এম.এস. সামাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমরা চিকিৎসার বিষয়ে আলোচনা করছিলাম, একটু চিকিৎসার বিষয়ে আসতে চাই। উচ্চ রক্তচাপ এবং কিডনি সমস্যা দুটোই যদি একসাথে থাকে, তাহলে কি সে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেই পেশেন্ট? অবশ্যই। কিডনি একদিকে যেমন উচ্চ রক্তচাপ, সেগুলো অনেকগুলো জটিলতার জন্ম দেয়। আবার যখন কিডনি রোগ থাকে, বিশেষ করে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, সেটাও তো অনেকগুলো রোগের জন্ম দেয়। সেগুলো অনেকগুলো ঝুঁকি, অনেকগুলো জটিলতার সৃষ্টি করতে পারে। তো যখন দুটো একাত্র থাকে, তখন ওষুধ আমরা যেগুলো ব্যবহার করি, ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন আমরা যদি বলি যে যাদের হাইপারটেনশন আছে, এদের খাদ্যের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলি যে আপনারা শাক সবজি ফলমূল এগুলো বেশি খাবেন, এবং যে খাবারে বেশি পটাশিয়াম সেগুলো খাবে, কারণ পটাশিয়াম কিন্তু রক্তচাপ কমাতে সাহায্য করে। কিন্তু যার সিকেডি আছে, তার ক্ষেত্রে কিন্তু কিডনি তার অতিরিক্ত পটাশিয়াম বের করতে পারে না। সেজন্য দেখা যায় যে অনেকেরই পটাশিয়াম বেড়ে যাওয়ার প্রবণতা থাকে, এবং পটাশিয়াম যদি বেড়ে যায়, সেটাও হার্টের উপর মারাত্মক ইম্প্যাক্ট করতে পারে। সেই জন্য যখন দুটো একাত্র আছে, তখন ওষুধ দেওয়ার ক্ষেত্রে যে ওষুধগুলো পটাশিয়াম বাড়াবে সেগুলো তখন দেওয়া যায় না, অথবা দিলে আমাদের সাবধান করতে বারবার দেখতে হবে সেগুলো। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কিডনি রোগ আছে, সাথে হাইপারটেনশন, এবং কারণটা আছে যে দুটো কিডনির যে রক্তনালী আছে সেগুলো সরু। সেক্ষেত্রে যদি আমরা কিছু প্রেশারের ওষুধ আছে, সেগুলো যদি ব্যবহার করি, তাহলে সাডেন কিডনি শাটডাউন হতে পারে। যেমন এসি ইনহিবিটর এআরবি, এই দুইটা ওষুধ অনেক কিডনির জন্য খুবই উপকারী, এবং এটা রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য, এবং যদি প্রোটিন যায় সেটার জন্য হেল্পফুল। ডায়াবেটিস থেকে প্রোটিন গেলে সেটার জন্য খুবই হেল্পফুল। কিন্তু যদি সাথে পটাশিয়াম বেশি থাকে, তখন এগুলোকে দেওয়া যায় না, বা দিলে খুব সাবধানে দিতে হবে। সেজন্য দুইটা যদি একাত্র থাকে, আমাদের অনেক বেশি সাবধান হতে হয়। অনেক বেশি সাবধান হতে হবে। স্যার, চিকিৎসার বিষয়ে আপনি তেঁতুল খাওয়ার কথা বলছিলেন, গ্রামেগঞ্জে প্রচলিত আছে এই ধরনের, এই যে গাছ বাকলের ছাল অনেকেই খায়, তো এটা কি ঠিক? না, এগুলো যেমন অনেকেই আসে বলে যে আমি হার্বাল খাচ্ছি, আমি কবিরাজি ওষুধ খাচ্ছি, তো এগুলো একদমই মানে
আমি বলবো না যে একটা ইয়ের দোষ বলবো না যে ওই জাতির ওষুধ খাচ্ছে বলে, এগুলো ইন জেনারেল যদি যেটার উপর ভালো ট্রায়াল নাই, যেগুলো ট্রায়াল দিয়ে মেডিসিন তৈরি করা হয়েছে সেগুলো তো হাজার হাজার লোকের উপর এক্সপেরিমেন্ট করে। তো এক্সপেরিমেন্ট ছাড়া একটা ওষুধ আমি কেন খাবো? আমি যদি পোলাও বিরিয়ানি খেতে চাই আর যদি বলি না আমি ধান গাছ কেটে এনে খাবো, তাহলে কোনটা খাবো? আমি তো পোলাও বিরিয়ানি যেটা ট্রায়াল দিয়ে একদম সুন্দর করে পরিপাক করা হয়েছে সেটাই খাবো। তো আমরা বলবো যে এই গাছ গাছরা ছাল টাল এভাবে ওভাবে খাওয়া উচিত না, কখনো এটা ঠিক হবে না। এটা স্যার একটু প্রতিরোধের বিষয় আসতে চাই, যে প্রতিরোধ যদি করতে হয় উচ্চ রক্তচাপ তাহলে কি করতে হবে? প্রতিরোধ যদি করতে হয় আমাদের কিন্তু এটাকে আমরা 3 ভাগে একদম ভাগ করে নিই। যে প্রথম হলো যে একদম প্রাইমারি, যার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে তাকে একদম শুরুতেই তার যেন উচ্চ রক্তচাপ না হয় সেজন্য আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করা। দ্বিতীয়ত যার উচ্চ রক্তচাপ আছে সেগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ন্ত্রণে রাখা, এবং যারা অনিয়ন্ত্রিত, যারা উচ্চ রক্তচাপ এবং তার সাথে জটিলতা নিয়ে আসছে সেই জটিলতাগুলোকে কমিয়ে আনা, এই 3টা গ্রুপে ভাগ করে আমরা করি। প্রথমে যেটা বলবো যে একদম প্রাইমারিলি যাতে রক্তচাপ না হয়, যার বংশের রক্তচাপ আছে তাদের তো হওয়ার সম্ভাবনা বেশি সবচেয়ে, এবং সেটা যাতে না হয় সেজন্য হেলদি লাইফস্টাইল সেটা মেনটেন করতে হবে। আর এই যে হেলদি লাইফস্টাইলের যে কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই, যে পয়েন্টগুলো যদি আমরা মেনটেন করি তাহলে শুধু যে রক্তচাপ কন্ট্রোল করা যাবে, উচ্চ রক্তচাপ কন্ট্রোল করা যাবে শুধু তাই না, এই হেলদি লাইফস্টাইল মেনটেনের মাধ্যমে আপনার কিডনি বিকল যেটা হয়ে যায় সেটা 50 থেকে 70% ক্ষেত্রে প্রতিরোধ করা যাবে। আমাদের এখন যে মৃত্যুর প্রধান কারণ যেটা অসংক্রামক ব্যাধি, যেমন ক্যান্সার, যেমন হৃদরোগ, যেমন ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, এই সবগুলো কিন্তু আমাদের মৃত্যু, এইগুলো মিলিয়ে দেখা যায় যে 73% মৃত্যু, মানে 73% মৃত্যু হয় এখন এই অসংক্রামক ব্যাধির জন্য। একসময় দেখা যেত যে এই 70% বা তার চেয়ে বেশি মৃত্যু হয়তো সংক্রামক ব্যাধি, এখন উল্টে গেছে চিত্র। এটা আমাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য, চিকিৎসার উন্নতি সেগুলোর জন্য। তো প্রথমেই তাহলে লাইফস্টাইলগুলো কি, ফার্স্ট সেটা হলো যে আমাদের উচ্চ রক্তচাপের জন্য হলো যে লবণ না খাওয়া। আমরা কাঁচা লবণ খাই, অনেকে বলে যে লবণ আমরা কাঁচা খাই না। স্যার খাই, লবণ ভেজে খাই। আরে ভেজে খাক আর কাঁচা খাক ক্ষতি করবে। কাজে লবণ খাওয়া, আমার অতিরিক্ত লবণ যেটা খাবারের বাইরে যে লবণ, পাতে লবণ আমরা যেটা বলি সে লবণ আমরা খাবো না। আর 2 নম্বর হলো যে সুষম এবং পরিমিত খাবার, যে পরিমাণ খাবার খেলে আমার ওজন নিয়ন্ত্রণে থাকবে, ওজন যেন না বেড়ে যায়। সুষম বলতে যেখানে শাকসবজি ফলমূল অবশ্যই সেখানে প্রতিদিনের খাবারে থাকতে হবে, সেখানে প্রচুর পটাশিয়াম আছে যেগুলো, এবং বিভিন্ন ধরনের মিনারেলস আছে সেগুলো আমাদের হেলথের জন্য দরকার, রক্তচাপের জন্য দরকার। এবং সেই সাথে যখন মাছ মাংস খাবো, বিশেষ করে মাংস জাতীয় খাবার, সেখানে যেন চর্বি না থাকে, ওটাতে কোলেস্টেরল বেশি থেকে আমাদের ক্ষতি করে। যখন মাছের তেল যেটা সেটা খাওয়া যেতে পারে, কিন্তু কোলেস্টেরলযুক্ত যে তেল যেগুলো আছে, বিশেষ করে যেগুলো প্রাণীজ তেলে থাকে সেগুলো আমরা অ্যাভয়েড করব। ঘি, মাখন এবং ফাস্টফুড যেগুলো আছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্টেরলযুক্ত খাবার থাকে, সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। সুগারি খাবার যেগুলো পানীয় যেগুলো আছে সেগুলোকে আমাদের, যেগুলো চিনি বেশি থাকে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। ধূমপান এটা একটা মানে আমাদের ক্ষতিকারক একটা জিনিসটা আমরা চোখের সামনে দেখি, তারপরে আমরা বিষ আমরা সেগুলো পান করি। এটা একদিকে যেমন আমাদের ক্যান্সারের সৃষ্টি করে, সেই সাথে হৃদরোগ করে, ব্রেন স্ট্রোক করে, সরাসরি কিডনি রোগ করে, অসংখ্য ক্ষতি করে এবং সরাসরি প্রেশার বাড়িয়ে দেয়। কাজে ধূমপান, মদ পান, অন্যান্য মাদক যেগুলো আছে সেগুলো সেবন এগুলো পরিহার করতে হবে। আমাদের সচল থাকতে হবে, সচল মানে নিয়মিত শারীরিক অ্যাক্টিভিটিস, ব্যায়াম এগুলো করতে হবে। বাচ্চাদের এখন থেকে শেখাতে হবে, তারা মোবাইল নিয়ে বসে খাবে আর শুধু মোটা হবে, আর তারা মোবাইল দেখবে ঘরে বসে বসে। তাদেরকে মাঠে যেতে হবে, মাঠে নিয়ে যেতে হবে। স্কুল 5 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে হোক, হেঁটে যাবে, হেঁটে আসবে। আমরা যারা বাজার ঘাটে যাই, হেঁটে যাব, হেঁটে আসবো। সবাই আমরা যদি এভাবে চর্চা করি, সচল থাকি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে শুধু উচ্চ রক্তচাপ না, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, সেই সাথে কিডনি রোগ, ব্রেন স্ট্রোক, হার্ট ডিজিজ এগুলো অনেক কমে যাবে অনেকাংশে। মানে পুরো জীবনই আসলে চেঞ্জ হয়ে যাবে, অন্যান্য অসুখ থেকে রক্ষা পাওয়া যাবে। একটু স্ট্রেস ম্যানেজমেন্ট, পাশাপাশি আরেকটা কথা যে আজকাল কিন্তু আমরা জীবনের সাথে পাল্লা দিতে যাই, আমাদের সমাজের সাথে পাল্লা দিতে যাই, আমরা কিন্তু অনেক স্ট্রেস, অনেক দুশ্চিন্তা, অবসাদের আমরা নিয়ে আসি। আমাদের মন থেকে আমরা যদি আল্লাহর কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে নিজেদেরকে সঁপে দিয়ে আমরা যদি মানুষের মনে করি যে আমরা পাল্লা না, আমরা হেল্প করবো, একজন আরেকজনের কাছে যাব, তাকে হেল্প করব, আপন হয়ে থাকবো, এই পাল্লাটা যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক স্ট্রেস কমে আসতে পারে। আমাদের সে চর্চাও করতে হবে, সেজন্য মেডিটেশন, ধর্মীয় চর্চা সেগুলো আমাদের নিয়মিত করতে হবে। আমাদের তার মানে স্পিরিচুয়াল বিষয়টাও গুরুত্বপূর্ণ। সেটা স্পিরিচুয়াল যেটা, সেটা করে কিন্তু আমাদের মনকে
আমরা 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 কন্ট্রোল করতে পারি, আমাদের দুশ্চিন্তা অনেক দূর করতে পারি আমরা। তো সেগুলো না, আমাদের নিদ্রা, আমাদের জন্য ঘুমটা খুবই আমাদের জরুরি। এখানে ঘুমটাও খুব গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ডিবিসি কর্তৃপক্ষকে। এই ছিল ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর বিশেষ আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।